এখন পর্যন্ত যতগুলো অ্যাপ্রোচ আমরা তৈরি করেছি এই রোহিঙ্গার সমস্যার সমাধানে, সব মিলে 5টা অ্যাপ্রোচ আছে। তার মধ্যে বায়োল্যাটারাল একটা আছে, দ্বিপাক্ষিক, তারপরে ট্রাইল্যাটারাল আছে যেখানে বাংলাদেশ, মিয়ানমার, চায়না, আবার মাল্টিল্যাটারাল আছে যেখানে ইউএনডিপি বা ইউএনএইচসিআর এরা জড়িত, আবার অ্যাকাউন্টেবিলিটি একটা অ্যাপ্রোচ আছে, আইসিজে, আইসিসি, আর একটা আছে স্যাংশন রিইম্পোজ করা। কিন্তু এই 5টাই হলো স্টিক, লাঠি। মানে যে কোনো ডিপ্লোমেসিতে সবসময় বলা হয় ক্যারট অ্যান্ড স্টিক, দুটোই ব্যবহার করতে হবে। মানে ক্যারটও ব্যবহার করতে হবে, স্টিকে। আমি মনে করি যে ক্যারট একটা চালু মানে আনা দরকার এর মধ্যে, এবং যেটা নিয়ে আমরা কাজ করছি কতজন, সেটা হলো যে একটা ইকোনমিক ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা, যেটাকে আমি নামকরণ করছি রাখাইন স্টেবিলাইজেশন প্ল্যান। তো রাখাইন স্টেবিলাইজেশন প্ল্যান যদি আমরা করতে পারি, একটা ইকোনমিক ইনসেন্টিভ যদি তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় যে ক্যারট অ্যান্ড স্টিকের কথা বললাম, তখন মিয়ানমারও বুঝবে যে না, একটা উইন উইন সিচুয়েশনে যাওয়া যায়। সেটা করার জন্য যেই কাঠামোটা দরকার, সেই কাঠামো আমি মনে করি এই যেটা চীনের ক্ষেত্রে যে প্রস্তাবটা এসেছে, বাংলাদেশ, চায়না, মিয়ানমার ইকোনমিক করিডোর, তার মধ্যে আমি দেখছি যে স্টেবিলাইজেশন প্ল্যান যদি করা হয় তাহলে সম্ভব। কারণ ওই রোডটা তো আরাকানের মধ্যে থেকেই যাবে। এখন অনেকে হয়তো বলবে যে না, ওখানে তো একেবারে লড়াই হচ্ছে, কি ওই দায়িত্বটা আমরা চীনকে যদি ছেড়ে যাবে, তুমি সমাধান করো, তাহলে আমি মনে করি, যেটা চীনের অ্যাম্বাসাডারও বলতে চেষ্টা করেছেন, যে এই রাখাইন এই কি বলে ইকোনমিক করিডোরের মাধ্যমে রোহিঙ্গার সমাধানও সম্ভব। আমি মনে করি, যেহেতু তিনিও বলেছেন, আমাদের দেখা দরকার, কিন্তু এটা করার জন্য বড় আকারেই গবেষণা দরকার। গবেষণাটা যদি আমরা করতে পারি, তাহলে আমি মনে করি রোহিঙ্গার বিষয়টা সমাধান করা যাবে।